আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৪ মার্চ ২০২৬ দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, প্রিলি, লিখিত বা ভাইবা। তো আসেন শুরু করি। আজকের প্রধান শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য বলতে আসলে কোন অঞ্চলকে বোঝায় এবং কেন আমরা মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার এবং কোন দেশে সবচেয়ে বেশি আমাদের জনশক্তি রপ্তানি হয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে আসলে বাহরাইন, ইরাক, ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ফিলিস্তিন, এই যে দেশগুলোকে কিন্তু বোঝায় আর কি। হ্যাঁ, তো খবরে বলা হচ্ছে যে বিদেশে কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এর মধ্যে সবচেয়ে বেশি যান সৌদি আরবে। সৌদি আরবের ঘটনা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয় সৌদি আরবে। এটা আপনার ২০২৪ সালের যে অর্থনৈতিক সমীক্ষা সেখানেও ছিল। ইভেন ২০২৫ সালে যেটা নতুন আসছে বা সাম্প্রতিক, সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্রে সৌদি আরবের নামটাই আছে যে জনশক্তি রপ্তানিতে সৌদি আরব হচ্ছে যে সবচেয়ে বেশি আমরা পাঠাই সৌদি আরবে। এবং শুধু জনশক্তি বললে হবে না, আবার পাশাপাশি আপনার নারী জনশক্তি রপ্তানিতেও কিন্তু আমরা সৌদি আরবে সবচেয়ে বেশি পাঠাই। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। ইরান যুদ্ধের শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে, প্রবাসীরা ঝুঁকিতে আছেন, কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেখেন, একটা প্রতিষ্ঠান আছে আপনার বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, BMET নাম আর কি। তাদের তথ্য বলছে যে কর্মী পাঠানোর তালিকায় ১৬৮টি দেশের নাম থাকলেও গত বছর থেকে বাংলাদেশ থেকে কর্মীরা ১৪১টি দেশে গেছেন। অর্থাৎ আমাদের মানে হচ্ছে আমাদের ১৬৮ দেশে যাওয়ার পারমিশন আছে বা সুযোগ আছে। বাংলাদেশ থেকে কর্মীরা ১৪১টি দেশে গেছে, তাও তো অনেক। এর মধ্যে ৯০% কর্মী গেছেন মাত্র ৫টি দেশে। ১৩টি দেশে মাত্র একজন করে কর্মী গেছেন। ৩৪টি দেশে ২ থেকে ১০ জন কর্মী গেছেন। ২০২৫ সালে মোট ১১,৩০,৭৫৭ জন কর্মী বিদেশে গেছেন। আর যেহেতু আমরা সবচেয়ে বেশি সৌদি আরবে রপ্তানি করি জনশক্তি, তো এর মধ্যে ৬৭% গেছে হচ্ছে আপনার সৌদি আরবে গেছে। এই একটা গুরুত্বপূর্ণ তথ্য আর কি, ৬৭। যাই হোক, স্থানীয় সরকার নিয়ে কি বলবো, দুটা কথা বলি আর কি। যে স্থানীয় সরকার নিয়ে সংবিধানে ৫৯ এবং ৬০ নম্বর অনুচ্ছেদে বলা আছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আচ্ছা, দেখি এবার হচ্ছে যে জুনের মধ্যে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী ৭ এপ্রিল থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং শুরু হবে। প্রকল্পের একটি ইউনিট আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতার প্রায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে সরকার এবং ভবিষ্যতে কিভাবে বিষয়টি নিয়ে এগোয় তা দেখা হবে। এছাড়া জ্বালানি খাতে বেসরকারি খাতের বিষয়টি নিয়েও কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেছেন, চলমান জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও অব্যাহত থাকবে আর কি। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি জাতীয় গ্রিডে যুক্ত হয় এই বিদ্যুৎ, তাহলে আমাদের যে সংকট কাটবে বলেই ধারণা করা হচ্ছে আর কি। তবে এটা কতটুকু হতে পারে সেটা বিস্তারিত এখানে আপাতত নাই, তো আমরা পাইলে তখন দেখব।
আপাতত জেনে রাখি আর কি যে জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ আর কি। আচ্ছা, এবার আসেন সম্পাদকীয় দেখি একটা। সম্পাদকীয়, প্রথম আলো সম্পাদকীয় ফ্যামিলি কার্ড নিয়ে, যে আপনার রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে। কি লিখেছে দেখি এখানে। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। রাজধানীর কড়াইল বস্তিসহ সারা দেশে 14টি জায়গায় বুধবার এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক 2,500 টাকা করে ভাতা পাবে উপকারভোগী পরিবার। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সামাজিক সুরক্ষার এই কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে। এটা গুরুত্বপূর্ণ আর কি, যে আপনার তাহলে লক্ষ্যটা কি বা ইচ্ছা কি? তা হচ্ছে আপনার দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়ন আর কি। এটা একটা সামাজিক সুরক্ষা কর্মসূচি। তবে বিপুল অর্থের সংস্থান, রাজনৈতিক প্রভাবমূর্ত থেকে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা এবং বিক্ষিপ্ত ও বিশৃঙ্খল সামাজিক খাতকে একই ছাতার নিচে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। দেশে 3 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এখন কিন্তু 9 পার হয়ে গেছে আর কি। আর সরকারের লক্ষ্য তো 6.7 বা 5 এরকম আর কি। 5 আর কি, 6.5। সেটা কি সম্ভব? তাও এই অর্থ বছরে। মানে কি একটা অবস্থা। তো দেখেন যে ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটার কারণে কর্মসংস্থানের সুযোগ কমেছে। ফলে অর্থাৎ কর্মসংস্থান সুযোগ কমার পেছনে কিন্তু ব্যবসা বাণিজ্যতে বিনিয়োগটা নাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নাই। এই কারণে কিন্তু কর্মসংস্থান নাই। বিনিয়োগ না হলে একটা প্রতিষ্ঠান গড়বে কিভাবে? প্রতিষ্ঠান লোক নিবে কিভাবে? আচ্ছা, একটা গবেষণা বলছে যে বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার 27%। দারিদ্র্যের হার কিন্তু আপনার যদি অর্থনৈতিক সমীক্ষা দেখেন তাহলে আপনার 18.7 হচ্ছে আপনার দারিদ্রতা দেশে, আর হচ্ছে 5.6 হচ্ছে চরম দারিদ্রতা আর কি। এরা বলছে যে দারিদ্র্যের হার 27% হতেই পারে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তাহীনতাও বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য ও খাদ্য অনিরাপত্তার এই পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কা লাগে নারী ও শিশুদের ওপর। অর্থ সংকটে পরিবারের খাবার কমে গেলে প্রথমে নিজের খাবার কমিয়ে দেন মা, আর পুষ্টির ঘাটতি সবচেয়ে বড় বোঝা বহন করে শিশু। দারিদ্র্য ও বৈষম্যের এই চক্র জিয়ে রেখে একটি সমৃদ্ধ জাতি গঠন অসম্ভব কল্পনা। এরকম বাস্তবতায় ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি নিঃসন্দেহে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোতে কিছুটা স্বস্তি আনতে পারবে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন ফিচার বা নেচার লিখবেন তখন কথাগুলো আর কি লাগবে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রথমে 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়া হয়েছে। সরকারের প্রতিশ্রুতি হলো 2 কোটি পরিবারের কাছে এই উপকার পৌঁছে দেওয়া। এজন্য মাসে সম্ভাব্য 5,000 কোটি টাকা ও বছরে প্রায় 60,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই বিপুল অর্থের সংস্থান নির্ভর করবে রাজস্ব আয়ের উপর। বাংলাদেশে বহু বছর ধরে জিডিপির তুলনায় রাজস্ব আয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে স্থির হয়ে আছে। সেক্ষেত্রে পরোক্ষ করের বোঝা কমানো, প্রত্যক্ষ কর বাড়াতে হবে, পরোক্ষ কর কমাতে হবে ও কর ফাঁকির ফাঁকফোকর বন্ধ করা সহ রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। অর্থাৎ এরকম একটা উদ্যোগকে যদি সফল করতে হয় তাহলে কিন্তু আমাদের রাজস্ব আয় ঠিকমতো কাজে লাগাতে হবে। কিন্তু দেখা গেছে যে এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে এম মানে কালেকশন যেটা বা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার মোটামুটি কিন্তু তলানিতে দক্ষিণ এশিয়ার মধ্যে। সেক্ষেত্রে আপনার এখন হলে কি হয়, আমরা পরোক্ষ কর বাড়াই দিই, যেমন ভ্যাট বাড়িয়ে দিই, আমরা এটা সেটা করে দিই আর কি। তো এটা কমায় প্রত্যক্ষ কর বাড়াইতে হবে আর কি, ও কর ফাঁকির ফাঁকফোকর বন্ধ করতে হবে আর কি। তাহলে এভাবে রাজস্ব খাতটা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। বাংলাদেশে সামাজিক সুরক্ষা খাতের সবচেয়ে বড় আপনার উইকনেস কি? তা হলো নকশাগত দুর্বলতা। বর্তমানে প্রায় 25 মন্ত্রণালয়ের অধীন 100টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। এটা দেখতে পারেন আর কি। 25টি মন্ত্রণালয়ের অধীন 100টার বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে।
উপকারভোগী বাছাইয়ে রাজনৈতিক প্রভাব থাকার অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যক্তিরা যেমন বঞ্চিত হয়েছেন, আবার অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধাও পেয়েছেন। এই অবস্থায় ফ্যামিলি কার্ডের সঙ্গে বহু বিস্তৃত ও বিশৃঙ্খল সামাজিক সুরক্ষা খাতটি একটি সুশৃঙ্খল ও সমন্বিত কাঠামোর উপর দাঁড় করানো নতুন সরকারের একটি বড় চ্যালেঞ্জ। এবার দেখেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির ক্ষেত্রে কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনা করা না হয়, এবং বিবেচনা না করে সেদিকে সতর্ক থাকা প্রয়োজন। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় প্রতারণার অভিযোগ উঠেছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে মধ্যস্থভোগীদের কাছেও দারিদ্র উপকারভোগীরা প্রতারিত হয়। সরকারকে এসব প্রতারক ও সুযোগ সন্ধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে আসলে ফ্যামিলি কার্ডের সুফল পৌঁছে যাবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে দেখি হচ্ছে আপনার বালেন্দ্রর দল যে নিরঙ্কুশ জয় পেয়েছে। আপনার পার্লামেন্টের মোট আসন 275টি, সরাসরি ভোট হয় 165টি, আর আনুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে 110টি। আপনার বালেন্দ্র শাহ মোট আসন পেয়েছে 182, গগন কুমার থাপা নেপালি কংগ্রেস পার্টি তিনি পেয়েছে 38টি, আর আপনার কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল মোট আসন 25টি। বালেন্দ্র শাহ আপনার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ওনার দল। আচ্ছা, অর্থ বাণিজ্য বাজারে দেখেন দেশে আসলে অপরিশোধিত তেলের মজুদ কত আছে। হ্যাঁ, আপনার আমাদের যে রাষ্ট্রীয় একমাত্র তেল শোষণাগার কি আপনি আপনার আচ্ছা দেখেন, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে বর্তমানে প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুদ রয়েছে। দৈনিক শোষণ ক্ষমতা অনুযায়ী এই মজুদ দিয়ে আরও 20 থেকে 22 দিন উৎপাদন চালানো সম্ভব। তবে নির্ধারিত সময়ে চালান না এলে দেশের একমাত্র তেল শোষণাগারটি উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থাৎ 20 থেকে 22 দিন চলতে পারে, কিন্তু আমাদের দ্রুত আসলে জাহাজ লাগবে, তেল লাগবে। দেখে জাহাজ নিয়ে কি বলা আছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। এরপর পাল্টা হামলা চালালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে আসে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই পথটি গুরুত্বপূর্ণ। এখন প্রতি বছর 7 থেকে 8 লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড তেল সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো থেকে আমদানি করা হয়। এই তেল সাধারণত রাস তানুরা টার্মিনাল থেকে জাহাজে তোলা হয়। এখন কি হয়েছে দেখি, অন্যদিকে প্রায় একই পরিমাণ মারবান ক্রুড অয়েল সরবরাহ করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক। চলতি বছরে আপনার রাস তানুরা থেকে এপ্রিল, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বরে আরও 6টি জাহাজ 6 লাখ টন অপরিশোধিত তেল আসার কথা রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এসব চালান নির্ধারিত সময় আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ দেশে ব্যবহৃত পেট্রোলের প্রায় শতভাগ এবং অক্টেনের প্রায় বড় অংশই দেশি শোধনাগার ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে উৎপাদিত হয়। ফলে অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেলে এসব জ্বালানি উৎপাদনে প্রভাব ফেলতে পারে। আমাদের দেশেই কিন্তু আপনার পেট্রোল বা অকটেন তৈরি করে আর কি। যদি আমাদের অপরিশোধিত তেলের সরবরাহ কমে যায়, তাহলে এসব উৎপাদন কমে যাবে বা করতে পারবে না, সংকট তৈরি হবে। আচ্ছা দেখেন, বাংলাদেশ মূলত কি জ্বালানি তেল করে। বাংলাদেশে মূলত দুই ধরনের জ্বালানি তেল আমদানি করা হয়, পরিশোধিত আর হচ্ছে অপরিশোধিত। এর মধ্যে 80% হচ্ছে পরিশোধিত জ্বালানি তেল, যা সরাসরি ব্যবহার করা হয়। এসব তেল মালয়েশিয়া, সৌদি আরব,
সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে একই সময়ে 10,503 কোটি টাকার 15,10,000 টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে হয়েছে। অর্থাৎ 80% যদি পরিশোধিত তেল হয়, আর আপনার এই পরিশোধিত তেল জ্বালানি সরাসরি ব্যবহার করা যায়, আর 20%কে রিফাইন করতে হয়, উৎপাদন করতে হয় আর কি। তো এছাড়া স্থানীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করেও কিছু জ্বালানি উৎপাদন করা হয়। সব মিলিয়ে গত অর্থবছরে ইস্টার্ন রিফাইনারি প্রায় 14,96,000 টন পণ্য উৎপাদন করেছে, যার মধ্যে ডিজেল ছিল প্রায় 7.5 লাখ টন। মোট আমদানির প্রায় 20% অপরিশোধিত তেল, বাকি 80%ই পরিশোধিত তেল। বাংলাদেশ এখন বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও চীনের মতো দেশ থেকেও সরবরাহ আসছে। তিনি আরও বলেছেন যে জ্বালানি প্রতিমন্ত্রী যে বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রুনেই থেকে প্রায় 1,20,000 টন তেল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।